ডায়াজোনিয়াম সল্টস এই টপিকের উপর ডিসকাশন আমাদের এখন চলছে। ডায়াজোনিয়াম সল্টস এর প্রিপারেশন দেখে নেওয়ার পর আমরা এখন শিখছি ডায়াজোনিয়াম সল্টস এর রিঅ্যাকশন বা সিনথেটিক অ্যাপ্লিকেশনস। এই রিঅ্যাকশনগুলিকে বোঝার সুবিধার জন্য আমরা প্রিভিয়াস ক্লাসের শুরুতেই রিঅ্যাকশনগুলোকে দুটো টাইপে ডিভাইড করেছিলাম। একটা টাইপ ছিল উইথ ডিসপ্লেসমেন্ট অফ নাইট্রোজেন, অর্থাৎ ডায়াজোনিয়াম সল্ট থেকে N2 ডিসপ্লেস হবে বাই আদার অ্যাটম অর গ্রুপ। এই রিঅ্যাকশনগুলির সবগুলি আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে নিয়েছি। তাই আরও একটা যে টাইপ, সেই টাইপটা আমরা আজকে শিখব, অর্থাৎ উইথ রিটেনশন অফ নাইট্রোজেন বা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বা ডায়াজোনিয়াম সল্ট থেকে N2 বেরিয়ে যাবে না, নাইট্রোজেন প্রেজেন্ট থেকেই যাবে অ্যান্ড কোনো একটা রিঅ্যাকশন হবে। তাহলে আমরা সেই টাইপটাকেই প্রথমে হেডিং করি, টাইপ বি উইথ রিটেনশন অফ নাইট্রোজেন। এই রিটেনশন অফ নাইট্রোজেন বলতে তোমরা N2 ভেবে বসো না যে N2 থেকে যাবে সব রিঅ্যাকশনে। কিছু রিঅ্যাকশনে N2 থেকে যাবে, কিছু রিঅ্যাকশনে অন্তত একটা নাইট্রোজেন থেকেই যাবে। এখানে আমি সাজেস্ট করব নাইট্রোজেন বলতে অ্যাটম ভাবো, নট দ্য হোল মলিকিউল N2। যাই হোক, এই রিটেনশন অফ নাইট্রোজেন অর্থাৎ নাইট্রোজেন থেকেই যাবে তাও একটা কোনো রিঅ্যাকশন হবে, একে আমরা আবার দুটো ভাগে ভাগ করব। একটা হলো রিডাকশন অফ দ্য ডায়াজোনিয়াম গ্রুপ। ডায়াজোনিয়াম গ্রুপ বলতে N2+। ডায়াজোনিয়াম গ্রুপের বিজারণ বা রিডাকশন বিভিন্ন বিভিন্ন রিডিউসিং এজেন্ট ইউজ করে, অর্থাৎ আলাদা আলাদা রিডিউসিং এজেন্ট ইউজ করে আমরা আলাদা আলাদা প্রোডাক্ট পাই। তাই আমরা দুটো রিডাকশন দেখব, অর্থাৎ রিডিউসিং এজেন্ট আমরা দুটো অ্যাপ্লাই করতে দেখব। একটা হলো ইউজিং SnCl2 অ্যান্ড কনসেন্ট্রেটেড HCl। প্রথমে আমরা দেখে নেব কি হয়, সেটাই আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে জাস্ট একবার জেনে রাখার জন্য, দেখে রাখার জন্য মেকানিজমটা দেখব। কিন্তু মনে করিয়ে দিই, প্রিভিয়াস ক্লাস থেকেই আমরা সেটা জানছি, আমাদের কাছে প্রোডাক্টটাই বেশি ইম্পর্টেন্ট, মেকানিজমটা নয়। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আমরা ড্র করলাম, তাকে আমরা দিলাম SnCl2 অ্যান্ড কনসেন্ট্রেটেড HCl। এই যে ট্রিপল বন্ড প্রেজেন্ট দুটি নাইট্রোজেনের মধ্যে, আমরা হাইড্রোজেন অ্যাড করে পাই বন্ডগুলিকে ব্রেক করব যতক্ষণ না সিঙ্গেল বন্ডে আমরা পৌঁছই। প্রোডাক্টটা কেমন ভাবে ড্র করতে হবে একবার দেখে নাও। বেনজিন রিং, ট্রিপল বন্ড, এর প্রত্যেকটি বন্ড ব্রেক হতে থাকবে এন্ড হাইড্রোজেন অ্যাড হতে থাকবে, কারণ আমরা জানি হাইড্রোজেন অ্যাড হওয়াকেই রিডাকশন বলে। ততক্ষণ হবে যতক্ষণ না বন্ডটা সিঙ্গেল বন্ড হয়। NN বন্ড ট্রিপল বন্ড থেকে যতক্ষণ না সিঙ্গেল বন্ড হয় ততক্ষণ আমরা হাইড্রোজেন অ্যাড করব এন্ড আনচার্জড একটা কম্পাউন্ড তৈরি করব। তাহলে ভ্যালেন্সি যদি আমরা হাইড্রোজেন অ্যাড করে মেইনটেইন করব বলি, নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, এই নাইট্রোজেনের একটা ভ্যালেন্সি আছে, তাহলে আমাদের দরকার আর দুটো হাইড্রোজেন। এই নাইট্রোজেনের দুটি বন্ড আছে, আমাদের দরকার আর একটা হাইড্রোজেন। তাহলে C6H5NH2, যাকে আমরা বলি ফিনাইল হাইড্রাজিন। আশা করি তোমরা হাইড্রাজিনকে মনে রেখেছো। NH2 বন্ড NH2, এই কম্পাউন্ডটাই হাইড্রাজিন। যখন আমরা একটা কে একটা ফিনাইল রিং দিয়ে রিপ্লেস করছি, তখন আমরা কম্পাউন্ডটাকে বলছি ফিনাইল হাইড্রাজিন দিস কম্পাউন্ড। যেহেতু মিডিয়ামটা অ্যাসিডিক and nitrogen is basic, which nitrogen is more basic? এই নাইট্রোজেনের লোন পেয়ার রিং এর সাথে রেজোনেন্স করে, তাই আনঅ্যাভেলেবল হয়। কিন্তু এই নাইট্রোজেনের লোন পেয়ার রেজোনেন্সে টেক পার্ট করে না, তাই অ্যাভেলেবল থাকে। তাই আমরা বলবো দিস নাইট্রোজেন ইজ মোর বেসিক। মিডিয়াম অ্যাসিডিক হওয়ায় একে আমরা সল্ট হিসাবে পাই, অর্থাৎ মিডিয়ামে যে অ্যাসিড HCl নাইট্রোজেন H+ কে ক্যাপচার করে। স্ট্রাকচারে কোথাও আমরা কোনো চেঞ্জ করব না, NH
বন্ড NH2 আরো একটা H মিলে হলো NH3, লোন পেয়ার অ্যাটাক করলো বলে নাইট্রোজেন প্লাস, সঙ্গে থাকলো Cl মাইনাস। অর্থাৎ সল্ট হিসাবে আমরা ফিনাইল হাইড্রোজেনকে পাবো, নট ইন ফ্রি স্টেট। যদি ফিনাইল হাইড্রোজেনকে ফ্রি পেতে হয় আমাদেরকে নেক্সট স্টেপে মিডিয়ামে বেস অ্যাড করতে হবে। বেসের প্রেজেন্সে সল্ট থেকে কম্পাউন্ডটি ফ্রি হয়ে যাবে। এই যে HCl আমরা দিয়েছিলাম সেই HCl এন্ড NaOH রিঅ্যাক্ট করে যাবে এন্ড আমরা ফ্রি ফিনাইল হাইড্রোজেন পেয়ে যাব। এই হয়ে গেল ওভারঅল রিঅ্যাকশন। আরো একবার বলে দিই, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা অবশ্যই বুঝতেই পারছো কোনো সাবস্টিটিউটেড বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হতেই পারে, অর্থাৎ অর্থো, মেটা বা প্যারাতে কোনো একটা ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকতে পারে। তাকে আমরা দিচ্ছি SnCl2 কনসেন্ট্রেটেড HCl, ট্রিপল বন্ডকে আমরা সিঙ্গেল বন্ড করব এন্ড হাইড্রোজেন অ্যাড করে যাব। নাইট্রোজেনের ভ্যালেন্সি মেইনটেইন করে প্রোডাক্ট লিখলে আমরা পাচ্ছি ফিনাইল হাইড্রোজেন। মিডিয়াম যেহেতু অ্যাসিডিক, ফিনাইল হাইড্রোজেন অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে সল্ট হিসাবে থাকবে, অর্থাৎ HCl কে ক্যাপচার করবে। যদি আমাদেরকে ফ্রি ফিনাইল হাইড্রোজেন পেতে হয় মিডিয়ামে নেক্সট স্টেপে বেস অ্যাড করতে হবে, যাতে বেস ওই HCl এর সাথে রিঅ্যাক্ট করে এন্ড আমরা পেয়ে যাই ফিনাইল হাইড্রোজেন। বেস এন্ড HCl এর রিঅ্যাকশনে আমরা পেয়ে গেলাম NaOH, NaCl এন্ড ওয়াটার। সেই হিসাবে যদি আমরা একবারেই শুধু প্রোডাক্টটা লিখবো বলি, আমাদের ফার্স্ট স্টেপে অ্যাড করতে হবে SnCl2 HCl, সেকেন্ড স্টেপে আমরা দেব ডাইলিউট বেস। তাহলে আমরা ফিনাইল হাইড্রোজেনকেই প্রোডাক্ট হিসাবে লিখতে পারি। তাহলে আমরা সেভাবেই না হয় রিঅ্যাকশনটাকে লিখি। বোর্ড আমরা একটু ক্লিয়ার করে দিলাম। ওভারঅল রিডাকশনটা হয়ে গেল দিস। এই হয়ে গেল আমার রিডাকশন। এটা হলো আমাদের কাছে সবচাইতে ইম্পর্টেন্ট। এবার আমরা ঝটপট একবার এই রিডাকশনটার মেকানিজমটা দেখে রাখবো, যেন তোমাদের যাদের মেকানিজমের কৌতূহলটা বেশি তাদের সেই কৌতূহলটা স্যাটিসফাই হয়। বোর্ডে অনেকগুলি হেডিং হয়ে গেছে, আমরা বোর্ডকে একটু ক্লিয়ার করি। SnCl2 HCl, HCl আয়নিক স্টেটে আছে, আমরা পেয়ে আছি H+ and Cl-। SnCl2 কে আয়নাইজ করি 3+2 and 2Cl-। Sn+2 দুটো ইলেকট্রন রিলিজ করে হয়ে গেল Sn+4, 3 গ্রুপ 4 এলিমেন্ট। গ্রুপ 4 এ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। আমরা নিমোনিক্স বানিয়ে রেখেছি, কালির সিসি জার, তিনি লেখক। তাহলে যেহেতু টিন গ্রুপ 4 এলিমেন্ট, ওর হাইয়েস্ট অক্সিজেন স্টেট +4, তাই 3+2 দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে হলো 3+4। যে দুটো ইলেকট্রন রিলিজ হলো দুটো H+ আয়ন, সেই দুটি ইলেকট্রন নিয়ে হলো দুটি H ডট, অর্থাৎ নেসেন্ট হাইড্রোজেন। তাহলে 3+2 কাজ হলো ইলেকট্রন সাপ্লাই করা এন্ড HCl এর কাজ হলো H+ সাপ্লাই করা। H+ এন্ড সেই ইলেকট্রন মিলে হচ্ছে H ডট। এই H ডটই হলো অ্যাক্টিভ রিডিউসিং এজেন্ট। H ডটকে আমরা কি বলি? H অ্যাটমও বলতে পারি, কারণ হাইড্রোজেন অ্যাটমে তো একটাই ইলেকট্রন থাকে, আর অ্যাটমিক এলিমেন্টকে যখন রিঅ্যাকশনে প্রোডিউস হয় তখন তাকে আমরা বলি নেসেন্ট বা জায়মান। সেই হিসাবে H ডটটাকে আমরা নেসেন্ট হাইড্রোজেন বা জায়মান হাইড্রোজেন বলবো। তাহলে আমাদের হাতে আছে এখন H ডট। এবার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ক্লোরাইড আয়নগুলিকে আমরা এখন সরিয়ে রাখবো, পরে আয়ন ব্যালেন্স দেখিয়ে দেব। আমরা আপাতত শুধু ডায়াজোনিয়াম আয়নটাকে নিলাম, বেনজিন ডায়াজোনিয়াম আয়ন।
3+2, যদি বলো 3+2 কোথা থেকে এলো, কারণ মিডিয়ামে আমরা কিছু Sn+2 কে অক্সিডাইজ করেছি, কিছু Sn+2 এখনো আছে ধরে নিচ্ছি, সেই যে এখনো Sn+2 যেগুলো আছে সেইটাকে আমরা লিখেছি। আর লিখলাম আরো একটা ডায়াজোনিয়াম আয়ন একটু উল্টো করে, অর্থাৎ N ট্রিপল বন্ড N বেনজিন দিস নাইট্রোজেন প্লাস। 3+2 দুটো ইলেকট্রন রিলিজ করবে, একটা ইলেকট্রন এই ইলেকট্রোফিলিক নাইট্রোজেনকে এন্ড আরেকটা ইলেকট্রন দেবে এই ইলেকট্রোফিলিক নাইট্রোজেনকে। এই নাইট্রোজেন ইলেকট্রন পেয়ে যাওয়ায় পাই বন্ড এন এর দিকে ব্রেক করলো, এই পাই বন্ড এন এর দিকে ব্রেক করলো। আমরা যদি শুধু একটা দিককে বুঝে নিই এন্ড সেটাকেই আরেক দিকে অ্যাপ্লাই করে দিই, তাহলে বোধহয় জিনিসটা তোমাদের পক্ষে ইজি হবে। Sn+2 একটা ইলেকট্রন দিল এই ইলেকট্রোফিলিক সেন্টার নাইট্রোজেনে, পাই বন্ড ব্রেকস টুয়ার্ডস নাইট্রোজেন। এরকম ঘটনা আমরা আগের দিনে প্রায় প্রত্যেকটা রিঅ্যাকশনে হতে দেখেছি, একই ঘটনা এই দিকেও হলো। এবার আমরা রেজাল্ট ড্র করব। বেনজিন রিং N ডাবল বন্ড N, ইলেকট্রনগুলি পেয়ে গিয়ে এই নাইট্রোজেন হয়ে গেল নিউট্রাল, এই নাইট্রোজেন পেল একটি ইলেকট্রন। এই দিকেও ঠিক তাই, এই নাইট্রোজেন পেল একটি ইলেকট্রন এন্ড এই নাইট্রোজেন ফ্রি হয়ে গেল প্লাস চার্জ থেকে, হয়ে গেল ডাবল বন্ড। তাহলে দুদিক থেকে একই জিনিস তৈরি হলো বলে আমরা এখানে দিয়ে দিলাম 2। Sn+2 দুটো ইলেকট্রন লুজ করে হয়ে গেল Sn+4। এই যে র্যাডিক্যালটি ফর্ম হলো, আমরা ব্যালেন্স দেখাচ্ছি না, অর্থাৎ দুটো র্যাডিক্যালকেই নিচ্ছি না, একটা র্যাডিক্যালকে আমরা নিলাম নেক্সট স্টেপে। এই র্যাডিক্যালটা মিডিয়ামে যে H ডট প্রেজেন্ট, এই N এর সাথে H এর বন্ড, রেজাল্ট অন্য কোথাও কোনো চেঞ্জ নেই, শুধু এর সাথে একটি H। এই হলো একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড। রিঅ্যাকশন এখানে থামবে না, আবার আমরা এখানকার একটি পাই বন্ডের হোমোলিসিস করব, আবার তৈরি হবে র্যাডিক্যাল, সিঙ্গেল বন্ড NH এন্ড দুটি নাইট্রোজেনের ডট। এই নাইট্রোজেন একটা ইলেকট্রন পেয়েছে, এই নাইট্রোজেন একটা ইলেকট্রন পেয়েছে, আমরা ডট দিয়েছি, ডাবল বন্ডের জায়গায় সিঙ্গেল বন্ড। মিডিয়ামে এখনো যে H ডট গুলি প্রেজেন্ট, সেই দুটি H ডট একটা এই N এর সঙ্গে বন্ড করলো, আরেকটা এই N এর সঙ্গে বন্ড করলো, যেমন ভাবে এখানে হতে দেখেছি। রেজাল্ট হয়ে গেল এই N এর সাথে একটা H ডট মিলে NH সিঙ্গেল বন্ড, এই NH ডটের সঙ্গে একটা H ডট মিলে NH2 ফিনাইল হাইড্রোজেন। এখানেই রিঅ্যাকশন থেমে যেত, এটাই আমাদের রিডাকশন প্রোডাক্ট হতো। কিন্তু মিডিয়াম যেহেতু অ্যাসিড, তাই মিডিয়ামের যে H+ এই নাইট্রোজেন তাকে করলো লোন পেয়ার অ্যাটাক। এটা শুধুমাত্র অ্যাসিড বেস রিঅ্যাকশন, আর কিছু না। রিডাকশন এখানেই হয়ে গেছে, এখানেই কমপ্লিট হয়ে গেছে। এবার প্রোডাক্ট বেসিক হওয়ায় মিডিয়ামের H+ কে অ্যাটাক করলো, হয়ে গেল NH3+। দুটো H তো ছিলই, আরো একটা H অ্যাড হলো, লোন পেয়ার অ্যাটাক হলো বলে নাইট্রোজেন প্লাস। আর এই H+ এর সঙ্গে যে Cl- ছিল সেটা এখনো আছে। এই সল্ট স্টেটে রিঅ্যাকশন থেমে গেল। এবার যদি আমাকে ফ্রি ফিনাইল হাইড্রোজেন পেতে হয়, আমি মিডিয়ামকে ডাইলিউট বেস দিয়ে ট্রিট করব। OH- H+ কে নিয়ে নেবে, ওয়াটার, Na+ and Cl- NaCl and our free phenyl hydrogen। এই হয়ে গেল রিঅ্যাকশনটার একটা মেকানিজম।
মোটামুটি এই পাথওয়েটা যা হতে পারে সেটা আমরা আন্দাজও করতে পারি, কারণ আমরা জানি রিডিউসিং এজেন্ট হিসাবে ইউজুয়ালি কোনো মেটাল বা মেটালিক কম্পাউন্ড থাকে এন্ড একটা H প্লাসের সোর্স থাকে। গোটা রিঅ্যাকশনটাকে একবার রিভিউ করে নিই, তারপর আমরা বিষয়টাকে আরো একবার বলবো। অ্যাসিড আয়োনাইজ হয়ে আছে, SnCl2 আয়োনাইজ হয়ে আছে, কিছু Sn+2 ইলেকট্রন রিলিজ করে Sn+ করে অক্সিডাইজ হয়েছে। যে ইলেকট্রনগুলো রিলিজ হয়েছে তার সাথে H+ মিলে তৈরি হয়েছে H ডট, যারা অ্যাকচুয়াল রিডিউসিং এজেন্ট, নেসেন্ট হাইড্রোজেন বা জারমান হাইড্রোজেন। ডায়াজোনিয়াম আয়নের সাথে Sn+2 রিঅ্যাকশনে Sn+2 দুটো ডায়াজোনিয়াম আয়নকে একটা করে ইলেকট্রন ট্রান্সফার করেছে, অর্থাৎ সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার বা SET মেকানিজম। দুটি নাইট্রোজেনই হয়েছে ডট, দুটি বলতে কি দুদিকের থেকে, অর্থাৎ আমরা দুটো প্রোডাক্ট পেয়েছি। দুইটাকে আমরা ভুলে গেলাম, আমরা শুধু স্পিসিসটাকে নিয়ে এবার কাজ করব। এই র্যাডিক্যালটাকে আমরা এখানে আবার ড্র করলাম। যে H ডট গুলো প্রোডিউস হয়ে আছে সেই H ডট এন্ড N ডট মিলে আমরা করেছি NH। পাই বন্ডের আবার করেছি হোমোলিসিস, আবার হয়েছে ডট। এই ডটগুলি আবার H ডটের সঙ্গে কম্বাইন করে হয়ে গেছে NH NH2। রেজাল্ট একটা বেসিক কম্পাউন্ড, মিডিয়াম অ্যাসিডিক, তাই অ্যাসিড বেস রিঅ্যাকশন এন্ড সল্ট ফর্মেশন। সল্ট থেকে ফিনাইল হাইড্রোজেনকে ফ্রি করতে গেলে আমরা দিলাম ডাইলিউট বেস এন্ড পেয়ে গেলাম ফ্রি ফিনাইল হাইড্রোজেন। এই হয়ে গেল আমাদের রিডাকশন অফ দা ডায়াজোনিয়াম গ্রুপ ইউজিং SnCl2 and concentrated HCl। মেকানিজমটি দেখলে ঠিক আছে, কিন্তু একে তেমন খুব ভালোভাবে প্র্যাকটিস করার প্রয়োজন নেই। আমাদেরকে শুধু মনে রাখতে হবে কি দিয়ে আমরা কি পেয়েছি। এবার আরো একটা রিডিউসিং এজেন্ট জিঙ্ক কনসেন্ট্রেটেড HCl। যথারীতি দেখো কোনো মেটাল বা মেটালিক কম্পাউন্ড, আগেরটাই মেটালিক কম্পাউন্ড ছিল SnCl2, এখানে মেটাল জিঙ্ক এন্ড এ সোর্স অফ H+ এন্ড অ্যাসিড। তাহলে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তাকে আমরা দিয়েছি জিঙ্ক এন্ড কনসেন্ট্রেটেড HCl। রিঅ্যাকশন যেমন ভাবে আমরা আগে দেখলাম তেমন ভাবেই চলবে এন্ড প্রথমে ফিনাইল হাইড্রোজেনই তৈরি হবে যেমনটা আগে হতে দেখলাম, কিন্তু এই ফিনাইল হাইড্রোজেন স্টেজে রিঅ্যাকশন থামবে না। এই NH বন্ডেরও হোমোলিসিস হয়ে যাবে এন্ড এরা H ডট ক্যাপচার করে ফাইনালি আমরা পেয়ে যাব অ্যানিলিন। This is our final product of reaction। ওই মেকানিজমটাই যেমনটা আমরা নিয়ে গেছিলাম তেমনটাই যাবে। Zn অক্সিডাইজ হবে Zn+2 তে, যে দুটো ইলেকট্রন রিলিজ হলো সেগুলির সাথে H+ এর রিঅ্যাকশন হবে H ডট এন্ড রিঅ্যাকশন একই ভাবে চলতে থাকবে, কিন্তু এই স্টেজ থেকে আরো রিঅ্যাকশন এগোবে, এই বন্ডটারও হোমোলিসিস হয়ে ফাইনালি আমরা পেয়ে যাব অ্যানিলিন। তাহলে এই আরোগুলি আমি মুছে ফেললাম। আবার যেহেতু অ্যানিলিন বেসিক, মিডিয়ামে আছে অ্যাসিড, তাই আমরা ফ্রি অ্যানিলিন না পেয়ে পাবো সল্ট। N এর দুটো H ছিল, আরো একটা H হলো NH3, লোন প্যারাটা হলো বলে প্লাস এন্ড দিস Cl মাইনাস সল্ট। যদি আমাকে ফ্রি অ্যানিলিন পেতে হয় আমাকে মিডিয়ামে ডাইলিউট বেস অ্যাড করতে হবে, OH মাইনাস H প্লাসটাকে সরিয়ে নেবে, আমরা পেয়ে যাব ফ্রি অ্যানিলিন। এই হয়ে গেল ওভারঅল রিঅ্যাকশন। সেই হিসাবে আমরা যদি এক স্টেপে প্রোডাক্টটা দেখাচ্ছি, আমাদের এখানে Zn কনসেন্ট্রেটেড HCl ফার্স্ট অ্যাপ্লাই করব, যা পেলাম তাতে আমরা অ্যাড করব ডাইলিউট NaOH। আমরা ফাইনালি এখানে পৌঁছাবো, ফিনাইল হাইড্রোজেন স্টেজে রিঅ্যাকশন থামবে না। এই হয়ে গেল রিডাকশন অফ দা ডায়াজোনিয়াম গ্রুপ। তাহলে কি দেখলাম আমরা? একবার একটা একই সাথে দুটো রিডাকশনকে রেখে দিই,
যাতে তোমরা জিনিসটাকে ভালোভাবে মেমোরাইজ করে নিতে পারো। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, যাকে আমরা ছোট করে বলতে পারি বিডিসি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, একে আমরা আগের দিনে দিতে দেখেছিলাম H3PO2 in presence of water or ethanol। এটা আমরা আগের দিনে অ্যাপ্লাই হতে দেখেছিলাম, যেখানে N2 বেরিয়ে যায়। এটাও একটা রিডাকশন, এই রিডাকশনে আমরা পেয়েছিলাম বেনজিন। আজকে দেখলাম essential to concentrated HCl followed by dilute base, সেখানে আমরা প্রোডাক্ট পাচ্ছি ফিনাইল হাইড্রোজেন, অর্থাৎ রিটেনশন অফ নাইট্রোজেন, নাইট্রোজেন গুলো থেকেই গেল। অ্যানাদার রিডিউসিং এজেন্ট, ফার্স্ট আমরা দেব জিঙ্ক কনসেন্ট্রেটেড HCl, তারপরে দেব ডাইলিউট বেস, আমরা পাবো অ্যানিলিন। এই হয়ে গেল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সব রকমের রিডাকশন একই জায়গায়। এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, এটাকে তোমরা একটুখানি নোট করে নাও। তাহলে রিডাকশন ঠিক হয়ে গেল। এবার আমরা আরো একটা ধরনের রিডাকশন দেখব, এটা কিন্তু থার্ড সেমিস্টারেই তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো কাপলিং রিঅ্যাকশন। কাপলিং রিঅ্যাকশনের আমরা প্রথমে একটা ডেফিনেশন দেখে নেব, ডেফিনেশনটা দেখে নেওয়ার পর আমরা রিঅ্যাকশনগুলি একের পর এক দেখব। A coupling reaction of benzene diazonium chloride is a reaction where diazonium compound reacts with an electron-rich aromatic compound, as for example phenol, naphthols or aromatic amines, to form a bright colored azo compound, যেটাকে আমরা বলি ডাই। এই হয়ে গেল কাপলিং রিঅ্যাকশনের একটা ডেফিনেশন। তোমরা বলবে স্যার ডেফিনেশন কি এক্সামে আসে? ডেফিনেশন এক্সামে আসে না, কিন্তু আমরা একবার জেনে রাখলাম যে কাপলিং রিঅ্যাকশন কাকে বলে। তাহলে কাপলিং রিঅ্যাকশন হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের এমন একটা রিঅ্যাকশন যেখানে এই ডায়াজোনিয়াম কম্পাউন্ডগুলো কোনো ইলেকট্রন রিচ কম্পাউন্ডের সাথে রিঅ্যাক্ট করবে। সেই ইলেকট্রন রিচ কম্পাউন্ডের মধ্যে থাকছে ফেনল, ন্যাপথলস, অ্যারোমেটিক অ্যামিনস, এন্ড রেজাল্ট হিসাবে আমরা ব্রাইট কালার, যে কালারগুলো এইগুলো হতে পারে ডিপেন্ডিং আপন হুইচ কম্পাউন্ড ইজ ইউজড, আমরা পাই অ্যাজো কম্পাউন্ড, যেগুলি এক ধরনের ডাই। প্রথম প্রশ্ন আমাদের আসছে ডাই কাকে বলে? ডাই হলো সেই সব অর্গানিক কম্পাউন্ড যারা কালার্ড এন্ড তাদের ফিক্সিং প্রপার্টি বা ফিক্সিং এবিলিটি থাকতে হবে, অর্থাৎ কোথাও যদি সেটা লেগে যায়, বিশেষ করে কোনো কাপড়ের উপর বা ক্লথসে যদি সেটা লেগে যায়, সেটা সহজে তাকে ছাড়ে না, অনেকবার ওয়াশ করলে ধীরে 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 কালারটা যায়। এটাকে আমরা বলছি ফিক্সিং প্রপার্টি, ফিক্স হয়ে যাওয়া। সাধারণত ডাইগুলো কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের মাধ্যমেই ফিক্স হয়। তাহলে ডাই হলো ফিক্সিং প্রপার্টি আছে, ফিক্সিং এবিলিটি আছে এমন কালার কম্পাউন্ড। যেমন আমরা সবচেয়ে বেশি যে কথাটা আমাদের চারপাশে শুনি, হেয়ার ডাই, চুল কালার করার যে কম্পাউন্ড, এইরকম ডাইয়ের অ্যাপ্লিকেশন থাকে কাপড় জামা কালার করতে মেনলি। তারা অ্যাজো কম্পাউন্ড হয়। সব ডাই যে শুধু অ্যাজো কম্পাউন্ড হবে তা নয়, কথা হচ্ছে অ্যাজো কম্পাউন্ডরাও ডাই হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাজো কম্পাউন্ড কারা? বন্ড এন, ডাবল বন্ড এন বন্ড, অবশ্যই দুটি নাইট্রোজেনে একটি করে লোন দেয়া। এই যে গ্রুপটি আমরা দেখছি এটাকে আমরা বলছি অ্যাজো গ্রুপ। তাহলে রিঅ্যাকশনের ফলে রিঅ্যাকশনের রেজাল্ট হিসাবে যা প্রোডিউস হবে সেখানে আমরা এই গ্রুপটা দেখতে পাবো। এই গ্রুপটা যেখানে প্রেজেন্ট থাকে তাকে আমরা বলছি অ্যাজো কম্পাউন্ড। আমরা বাইভ্যালেন্ট গ্রুপ দেখছি, সেই হিসাবে আমরা একটা অ্যাজো কম্পাউন্ডের एग्जांपल ভাবতে পারি অ্যাজো বেনজিন। অ্যাজো বেনজিন মানে তার এই ভ্যালেন্সিতেও একটা বেনজিন এন্ড এই ভ্যালেন্সিতেও একটা বেনজিন, একে আমরা বলি অ্যাজো বেনজিন। আমাদের ফোকাস হবে অ্যাজো গ্রুপটার উপর, বন্ড এন, ডাবল বন্ড এন বন্ড।
কাপলিং রিঅ্যাকশন গুলোর এক্সাম্পলে আসি। আবার একবার এক্সাম্পল গুলো শুরু করার আগেই মনে করিয়ে দিই, কাপলিং রিঅ্যাকশন গুলো সেমিস্টার 3 তে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অ্যালকোহলস, ফেনলস এন্ড ইথার্স, এই যে ফেনলস তাদের আইডেন্টিফিকেশনে কিন্তু এই অ্যাজো কম্পাউন্ডগুলিকে তৈরি করা হয়, ফেনলদের আইডেন্টিফিকেশন টেস্ট। যাই হোক, সেগুলো আমরা ধীরে ধীরে আসছি। ফার্স্ট কাপলিং রিঅ্যাকশন অফ বেনজিন ডাইজিনাম ক্লোরাইড আমরা দেখব ফেনলের সাথে। আমরা প্রথমে রিঅ্যাকশনটি লিখি, ফেনল তার সাথে মেশানো হলো বেনজিন ডাইজিনিয়াম ক্লোরাইড N2Cl, মিডিয়ামে থাকতে হবে ডাইলিউট বেস, যাতে পিএইচটা মেইনটেইন হয় মোটামুটি 9 to 10। টেম্পারেচার হতে হবে লো, তাহলে 9 to 10 পিএইচ মানে বেসিক রেঞ্জে পিএইচ, তার জন্য আমরা নিচ্ছি ডাইলিউট NaOH, টেম্পারেচার 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। রিঅ্যাকশন কার? ফেনল এন্ড বেনজিন ডাইজিনাম ক্লোরাইড। রেজাল্ট আমরা পাই this compound। ফেনল তার যে OH গ্রুপ সেটাকে আমরা সল্ট হিসাবে লিখেছি ONA। ফেনলের যে প্যারা পজিশন সেখানে আমরা বেনজিন ডাইজিনিয়াম ক্লোরাইডকে অ্যাড করেছি, সেই হিসাবে নাম আমরা দেব প্যারাতে হাইড্রক্সি অ্যাজো বেনজিন। যেখানে হাইড্রক্সি অবস্থায় এটা নেই, ও Na অবস্থায় আছে, OH অবস্থায় নেই, তাই এটা আমরা বলছি সল্ট। সল্ট অফ প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন ইজ দা প্রোডাক্ট। এবার আমরা দেখব এই রিঅ্যাকশনের মেকানিজম, কিন্তু মেকানিজম তো জানবো, প্রোডাক্টটা যেন আমরা ড্র করতে পারি সেটা তোমরা যেন অ্যাসিওর করো। প্রত্যেকটি কাপলিং রিঅ্যাকশন যে এক্সাম্পলগুলো আমরা দেখব প্রত্যেকটা হবে দারুণ ইম্পর্টেন্ট। প্রোডাক্ট দেখতে সাইজে একটু বড় সড়ো, সে কারণেই মেকানিজমটা আমরা দেখব যে হ্যাঁ এত বড় হলেও একে আমরা খুব সহজে আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে ড্র করতে পারি, সেটা তোমরা একটু ভালোভাবে দেখে নাও। ফেনলের অ্যাসিডিক ক্যারেক্টার আছে, কেন আছে সেটা আমরা আগে থেকেই জানি, যে ফেনল যদি ডিসোসিয়েট করে আয়োনাইজ হয়, আমরা যে ফেনক্সাইড আয়ন পাবো, দিস ইজ আওয়ার ফেনক্সাইড আয়ন। OH বন্ডকে আমরা আয়োনাইজ করিয়েছি, ফেনক্সাইড আয়ন রেজোনেন্স স্টেবিলাইজড। আমি রেজোনেন্স স্ট্রাকচারগুলো ড্র করছি না, কারণ এটা আমরা আগে থেকেই জানি। তাই ফেনল অ্যাসিডিক, ফেনল যদি অ্যাসিডিক হয় তাহলে ফেনল প্রথমেই মিডিয়ামের বেসের সাথে রিঅ্যাক্ট করবে, আমরা পাবো সল্ট। তাহলে ফেনলের সাথে মিডিয়ামের বেসের রিঅ্যাকশন, OH মাইনাস H প্লাসকে সরিয়ে নিল, Na প্লাস তার জায়গা নিল, আমরা পেয়ে গেলাম সোডিয়াম ফেনক্সাইড সল্ট। দিস ইজ আয়নিক। ফেনক্সাইড আয়নের আমরা দুটো রেজোনেন্স স্ট্রাকচার ড্র করব রিঅ্যাকশনটার মেকানিজম বোঝার জন্য। এই হয়ে গেল আমাদের ফেনক্সাইড আয়ন। ফার্স্ট রেজোনেন্স স্ট্রাকচার আমরা ড্র করছি, আশা করি রেজোনেন্স স্ট্রাকচারগুলো আমরা খুব ভালো ড্র করতে শিখে গেছি, না হলে আমাদেরকে আবার রেজোনেন্সের ক্লাসগুলিকে একবার করে আসতে হবে। এটা হলো একটা রেজোনেন্স স্ট্রাকচার, সেখানে আমরা দেখছি O মাইনাস এর রেসপেক্টে অর্থো পজিশন ইলেকট্রন রিচ, এটা খেয়াল করব। নেক্সট প্যারা পজিশন ইলেকট্রন রিচ। তো বলবে হ্যাঁ আমরা জানি, যেহেতু বন্ড OH বা বন্ড O মাইনাস একটা প্লাস আর গ্রুপ, অর্থাৎ রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন দেয় রিংকে, সেই হিসাবে রিংয়ের অর্থ প্যারা পজিশনগুলো ইলেকট্রন রিচ হবে। এটা আমরা এই জন্যই দেখালাম, কারণ বেনজিন ডায়াজোনিয়াম আয়ন একটা ইলেকট্রোফাইল,
সেই ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে ফেনক্সাইড আয়ন কোন পজিশনগুলো থেকে, যে পজিশনগুলো ইলেকট্রন রিচ, অর্থাৎ অর্থ এন্ড প্যারা পজিশন থেকে। অর্থ পজিশন থেকে যদি অ্যাটাক করে, এই অক্সিজেনটার প্রেজেন্সের জন্য যে প্রোডাক্ট আমরা পাবো অর্থ প্রোডাক্ট, সেটা স্টেরিক ক্রাউডিং আসবে, কারণ ও মাইনাস প্রেজেন্ট, তার পাশেই এসে বসলো ইলেকট্রোফাইল, দুটোর মধ্যে স্টেরিক ক্রাউডিং হবে। সেই কারণে প্যারা পজিশন থেকেই মেইনলি অ্যাটাকটা হবে। আমরা কি করছি, বোঝার সুবিধার জন্য এই যে রেজোন্যান্স স্ট্রাকচারটা পেলাম, সেখান থেকেই অ্যাটাক করাবো ইলেকট্রোফাইলকে। ইলেকট্রোফাইল বেনজিন ডায়াজোনিয়াম আয়ন, তাকে আমরা এখানে এভাবে ড্র করে নিই। দিস ইজ আওয়ার বেনজিন ডায়াজোনিয়াম আয়ন। কোন নাইট্রোজেনটা ইলেকট্রোফাইল? 80 প্লাস হয়ে থাকলেও অ্যাকচুয়ালি ইলেকট্রোফিলিক দিস নাইট্রোজেন। তাই এই যে প্যারা পজিশনের মাইনাস চার্জ, এই যে সেই প্যারা পজিশন থেকে অ্যাটাক হলো টার্মিনাল ইলেকট্রোফিলিক নাইট্রোজেনে, পাই বন্ড ব্রেকস টুয়ার্ডস নাইট্রোজেন। রেজাল্ট হলো রিং, ডাবল বন্ড ও, এই বন্ড দুটি আছে, এখানে একটা এইচ ছিল, সেই এইচটা আছে, প্রত্যেকটি কার্বনেই একটি করে হাইড্রোজেন ছিল আমরা জানি, এখানকার এইচটাকে দেখিয়েছি, এন্ড এখানে বন্ড হয়েছে এন এর সাথে ডাবল বন্ড এন, ইলেকট্রন পেয়ে নাইট্রোজেন হয়ে গেছে নিউট্রাল, সঙ্গে আছে বন্ড বেনজিন, হয়ে গেল। নিচে আমরা আর যাব না, তার জন্য আমরা এই প্রোডাক্টকে আবার মুছে ফেলি। আশা করি তোমরা প্রোডাক্ট লিখে ফেলেছো। মিডিয়ামের যে OH মাইনাস আয়ন আছে, কারণ আমরা বেস ইউজ করেছি, বা ডায়াজোনিয়াম আয়নের যে Cl মাইনাস আয়নটা ছিল, যেটা খুশি আমরা ইউজ করব। ধরে নিচ্ছি ডায়াজোনিয়াম আয়নের Cl মাইনাস, এই H টিকে করলো অ্যাটাক, CH বন্ড এখানে এলো, এই বন্ড এখানে এলো, পাই বন্ড ওই দিকে ব্রেক করলো। এই যে মেকানিজমটি আমরা দেখছি, এটা বেনজিনের যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তার মেকানিজমটাই আমরা দেখছি। এটি অ্যারোমেটিক নয়, তাই এটা আনস্টেবল। সে কারণেই প্যারা পজিশনের ওই হাইড্রোজেনটি বেরিয়ে গিয়ে অ্যারোমেটিসিটিটা রিগেন হচ্ছে। রেজাল্ট রিং, সিঙ্গেল বন্ড O মাইনাস, এই যে Na প্লাসটি এখানে ছিল O মাইনাসের সাথে, তাকে আমরা এখানে রেখে দিলাম। এই বন্ড এখানে আসাতে বন্ড, এই বন্ডটা এখানে আসাতে পাই বন্ড, এই বন্ডটি যেমন ছিল তেমন। দেখো রিং নিজের অ্যারোমেটিসিটি ফেরত পেয়ে গেল, আবার অ্যারোমেটিক স্টেবিলিটি পেয়ে গেল। এখানে রয়ে গেল বন্ড এন, ডাবল বন্ড এন, বেনজিন। This is our product. This is a orange colored dye. এই রিঅ্যাকশনটি হয়ে গেল কাপলিং রিঅ্যাকশন, যেখানে দেখো অ্যাজো গ্রুপ প্রেজেন্ট, বন্ড এন, ডাবল বন্ড এন, বন্ড। তাহলে মেকানিজমটি আমরা আরো একবার দেখে নিই। ফেনল বেসের প্রেজেন্সে হয়ে গেল সল্ট। ফেনক্সাইড আয়নের দুটি রেজোন্যান্স স্ট্রাকচার আমরা ড্র করেছি, একটা অর্থতে মাইনাস, তারপরে প্যারাতে মাইনাস। প্যারা পজিশন থেকে টার্মিনাল নাইট্রোজেন অর্থাৎ ইলেকট্রোফিলিক নাইট্রোজেনে হলো অ্যাটাক, পাই বন্ড ব্রেকস টুয়ার্ডস দিস নাইট্রোজেন। সি এর সাথে বন্ড হলো এন এর, ডাবল বন্ড এন, সিঙ্গেল বন্ড রিং। প্যারা পজিশনে যে এইচ টি ছিল, সেই সিএইচ বন্ড এইভাবে ব্রেক করে রিংয়ে অ্যারোমেটিসিটি ফেরত এনে দিল। রিং আবার অ্যারোমেটিক স্টেবিলিটি পেয়ে গেল, যেটা এখানে ছিল না। এখানে এই কার্বনটি sp3 হয়ে যাওয়ায় এটা ছিল নন অ্যারোমেটিক। যে HCl বেরিয়ে গেল, H প্লাস এন্ড Cl মাইনাস, মিডিয়ামের NaOH এর সঙ্গে রিঅ্যাক্ট করে হয়ে যাবে NaCl এন্ড ওয়াটার। সেই হিসাবে আমি Cl মাইনাস দিয়ে H প্লাস কে অ্যাটাক করি, বা OH মাইনাস কে দিয়ে H প্লাস কে অ্যাটাক করি, একই ব্যাপার।
যদি OH মাইনাস H প্লাস কে নিয়ে নিত তাহলে হতো ওয়াটার অ্যান্ড NaCl, না হলেও ফাইনালি তাই হচ্ছে। এই হয়ে গেল ফেনলের সঙ্গে কাপলিং রিঅ্যাকশনের প্রোডাক্ট। আমরা রিঅ্যাকশনটিকে ভালোভাবে মনে রাখবো। যদি বলো স্যার প্রোডাক্টটি দেখতে বেশ বড়, কোনো শর্টকাট নেই আমাদের কাছে। শর্টকাট বলতে তেমন ভাবে কোনো শর্টকাট আমরা বলতে পারবো না। আমরা প্রথমেই অ্যাসিডিক হাইড্রোজেনটিকে সরিয়ে করব সল্ট। সেরকম হলে এখানে আমি আবার ধীরে ধীরে একবার প্রোডাক্টটা ড্র করে দেখাই। আমরা ফেনলের সাথে NaOH এর রিঅ্যাকশন করিয়ে প্রথমে লিখব সল্ট। অর্থ পজিশনে যদি আমরা সাবস্টিটিউশন করি, ইলেকট্রোফাইলকে যদি অর্থ পজিশনে এন্ট্রি দিই তাহলে স্টেরিক ক্রাউডিং কাজ করবে, কারণ ইলেকট্রোফাইলের সাইজ বেশ বড় সড়ো। তাই অর্থ পজিশন ইলেকট্রন রিচ হওয়া সত্ত্বেও মেইনলি অ্যাটাক আমরা করাবো প্যারা পজিশন থেকে, যেন স্টেরিক ক্রাউডিংটা না আসে। এখানে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে লিখে দেব এইভাবে। তারপর আমরা প্যারা পজিশন থেকে এই N এর সাথে একটি বন্ড করব এন্ড এই পাই বন্ডের ইলেকট্রন নাইট্রোজেনকে দিয়ে দেব। তাহলেই দেখো এই রেজাল্টটি পেয়ে যাচ্ছ। শুধু ট্রিপল বন্ডের জায়গায় তোমাকে করে দিতে হবে ডাবল বন্ড, যাতে এই নাইট্রোজেনটা নিউট্রাল হয়ে যায়। এইটুকুই বলা যেতে পারে, বলতে পারি আমি। বেশ, এবার আমরা আসবো উইথ ন্যাপথলস। ন্যাপথল কোনগুলি আগে চিনে নিই। এত কাছাকাছি করে এই জন্যই লিখছি যেন বোর্ডে আমাদের জায়গা বেশি থাকে। দুটি বেনজিন রিং যখন ফিউজড অবস্থায় থাকে তখন তাকে আমরা বলি ন্যাপথালিন। অ্যারোমেটিক কম্পাউন্ড, এর নাম ন্যাপথালিন। ন্যাপথালিনের যদি আমরা কোনো পজিশনের হাইড্রোজেনকে, কোথায় কোথায় হাইড্রোজেন আছে, এই দুটি পজিশন ছাড়া বাকি সব পজিশনে একটা করে হাইড্রোজেন আছে, এই পজিশনগুলোতে কোনো হাইড্রোজেন নেই। তো যদি কোনো হাইড্রোজেনকে রিপ্লেস করে কোনো একটা গ্রুপ ইন্ট্রোডিউস করি, যেমন ধরো এখানে হাইড্রোজেন আছে, তো আমি কি ভাবলাম এইচটাকে বার করে দিই, দিস ইজ নট বন্ড এইচ, দিস ইজ মাইনাস এইচ, এইচটাকে বার করে দিলাম মাইনাস এইচ, এন্ড তার জায়গায় একটা গ্রুপ ইন্ট্রোডিউস করি, এইচ এর জায়গায় হয়ে যাবে জি। তাতে আমরা ইউনিক প্রোডাক্ট মাত্র দুটো কাইন্ডের পাই। কি কি? একটা পাই এখানে, আর একটা পাই এখানে। আর কোন ধরনের মনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট আমরা পাই না। তার কারণ ন্যাপথালিনের সিমেট্রি। কেমন সিমেট্রি? যদি আমরা এই বরাবর একটা প্লেন পাস করাই, দেখো দুটো দিক ইকুইভ্যালেন্ট। এই পাই বন্ডটা ভাবলে তোমার চলবে না, আমরা যদি এইভাবে ড্র করে দিই ধরো, তাহলে যদি এখান থেকে প্লেন পাস করাই দুদিকটা ইকুইভ্যালেন্ট, তার মানে এই রিংটার কোনো একটা পজিশন যা, ধরো এই পজিশনটা, এই রিংটারও তাই। আবার যদি আমরা এই বরাবর একটা অ্যাক্সিস পাস করিয়ে 180 ডিগ্রি রোটেট করে দিই, বা এই বরাবর একটা প্লেন পাস করাই, তাহলে এই পজিশনটা যা, এই পজিশনটা তা, এটা যা, এটা তা, এটা যা, এটা তা, এটাও যা, এটাও তাই। এই দুটি সিমেট্রির জন্য এর ইউনিক পজিশন মাত্র দুটো। এই পজিশনটাকেই আমরা এখানে নিয়ে আসতে পারি, তাকে আবার এই প্লেনটা পাস করিয়ে এখানে নিয়ে আসতে পারি, এইটাকেও এই প্লেনের সাহায্যে বা এই অ্যাক্সিসের সাহায্যে, এই 180 ডিগ্রি অ্যাক্সিস সাহায্যে এই পজিশনটাকে এখানে আনতে পারি, তারপর এই অ্যাক্সিসের সাহায্যে এখানে নিয়ে আসতে পারি, আবার এই অ্যাক্সিসের সাহায্যে এখানেও নিয়ে আসতে পারি। সে কারণে দুটি ইউনিক পজিশন। ন্যাপথালিনের যখন আমরা কার্বনগুলোকে আইইউপিএসি নিয়মে নাম্বারিং করি, আমরা পরিষ্কার করে আরো একবার ন্যাপথালিন ড্র করে নিচ্ছি, তখন আমরা এখান থেকে শুরু করি। এইভাবে
সেই হিসাবে আমরা বলবো একটা পজিশন 1 পজিশন আর একটা পজিশন 2 পজিশন, যাদের মধ্যে ন্যাপথালিনের এই 1 পজিশন হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ। কারণ যখন ন্যাপথালিন 1 পজিশনে কোনো রিঅ্যাকশন করে, একবার দেখিয়ে দিই। ধরো একটা ইলেকট্রোফাইল পাই বন্ড অ্যাটাক করলো, আমরা সিম্পল যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অ্যারোমেটিক সিস্টেমে সেটুকুই দেখছি, আর কিছু না। আমরা সাধারণত বেনজিন নিয়ে দেখি, এখানে ন্যাপথালিনকে নিয়ে দেখছি। এই রিংটাকে না হয় এভাবেই রাখি, এভাবেই রাখলাম, যদিও ব্যাপারটা একই ছিল কারণ রেজোনেন্স স্টেবিলাইজড অ্যারোমেটিক। তাহলে দুটো কন্ডিশন হতে পারে, হয় ই প্লাস এখানে অ্যাড হবে, করে দিই অ্যাড, এখানে আমরা ই প্লাস কে অ্যাড করলাম, তাহলে এই কার্বনটা হয়ে যাবে প্লাস, এই পাই বন্ড যেমন ছিল তেমন আছে, এই পাই বন্ড দিয়ে অ্যাটাক হলো, ই এখানে অ্যাড হলো, তাহলে এই কার্বনের লস সে হয়ে গেল প্লাস। অর হতে পারে কি ই প্লাস 2 তে অ্যাড হলো, আমরা ই প্লাস কে অ্যাড করলাম এন্ড 1 হয়ে গেল প্লাস। এই দুটো কন্ডিশন আসতে পারে, বাকি অন্যান্য পজিশনগুলোতে ইউনিক পজিশনই নয়। তাহলে দেখো এই যে কার্বোক্যাটায়নটি হলো, এই হবে একটা তার রেজোনেন্স স্ট্রাকচার, ড্র করে দিই। এই ডাবল বন্ডগুলি পাই বন্ডগুলি যেমন ছিল তেমন আছে, এই পাই বন্ড এখানে এলো, দিস ইজ প্লাস। দুটো স্ট্রাকচারে দেখো একটা বেনজিন রিং ইনট্যাক্ট আছে, দেখো পাই বন্ড এন্ড পাই বন্ড, এই রিংটা বেনজিনের মতোই বেনজিনয়েড হয়েই আছে, দেখো এই রকম। এই ডাবল বন্ডটা তো দুটো রিংয়েরই কমন, তাই যখন এই রিংটাকে কনসিডার করছি তখন এই রিংয়ের সঙ্গে আমরা এটাকে ধরবো, দরকার হলে আমরা এই দিকেই ড্র করে দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য, এই রকম ধরছি। তাহলে অ্যাক্টিভ বেনজিন রিং ইনট্যাক্ট, এখানেও তাই বেনজিন রিংটি ইনট্যাক্ট। কিন্তু যখনই এই বন্ডটাকে এবার আমরা আনবো রেজোনেন্সের জন্য, একবার রেজাল্টটা দেখেই নিই, না তো তোমরা বুঝতে পারবে না। এইখানে চলে এলো বন্ডটা, এই বন্ডটা এখানেই ছিল এন্ড এইচ ই, তখন এটা আর বেনজিনয়েড নেই, এই রিংটা দেখো আর এইরকম বেনজিনের মতো দেখতে নেই। এখন যতগুলি বেনজিনয়েড রিং থাকবে রেজোনেন্স স্ট্রাকচারগুলির মধ্যে, রেজোনেন্স স্ট্রাকচারগুলোর স্টেবিলিটি হবে তত বেশি। তাহলে এই যখন আমরা ক্যাটায়নটার রেজোনেন্স স্ট্রাকচারগুলো ড্র করছি, এটা নয়, তখন দেখছি দুটি বেনজিনয়েড রিং আছে এমন স্ট্রাকচার প্রেজেন্ট। এবার এটিতে যখন করছি, প্রথম রেজোনেন্স স্ট্রাকচারটাতেই আমাকে এখানে নিয়ে যেতে হবে ইলেকট্রন। তাহলে যে বেনজিনয়েড অবস্থাটা ছিল, আমি এখান থেকেই দেখাচ্ছি তোমাদের বোঝানোর জন্য, এই যে বেনজিনয়েড অবস্থাটা ছিল, যেই না ইলেকট্রনগুলো এখানে গেল, আর বেনজিনয়েড থাকবে না, সেটা এই হয়ে যাচ্ছে অবস্থা, এন্ড দিস কার্বন প্লাস। এখানে আমরা এই কার্বনটাকে প্লাস করতে ভুলে গেছি। তাই যদি 2 পজিশনে কোনো গ্রুপ আমরা প্লেস করি, তাহলে একটাই রেজোনেন্স স্ট্রাকচারে বেনজিনয়েড রিং প্রেজেন্ট, আর যখন 1 পজিশন থেকে অ্যাটাক হচ্ছে তখন দুটো রেজোনেন্স স্ট্রাকচারে বেনজিনয়েড রিং প্রেজেন্ট। সেই কারণে কনক্লুশনটা ভালো করে মাথায় রাখো, পজিশন 1 ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান পজিশন 2। আবার একবার ধীরে ধীরে বলি, যখন 1 পজিশন থেকে কোনো ইলেকট্রোফাইলের উপর অ্যাটাক হয়, তখন যে কার্বোক্যাটায়নটা হয়, তার যে রেজোনেন্স স্ট্রাকচারগুলি, তার মধ্যে আমরা দুটো স্ট্রাকচারে বেনজিনয়েড রিং দেখতে পাচ্ছি। যখন 2 পজিশন থেকে কোনো ইলেকট্রোফাইলের উপর অ্যাটাক হয়, তখন যে কার্বোক্যাটায়নটা প্রডিউস হচ্ছে, তার যে রেজোনেন্স স্ট্রাকচারগুলি, তার একটাতেই আমরা বেনজিনয়েড রিং প্রেজেন্ট থাকতে দেখছি। রেজোনেন্স স্ট্রাকচারগুলোতে যত বেশি বেনজিনয়েড রিং প্রেজেন্ট থাকে,
রেজোনেন্স স্ট্রাকচারগুলো তত বেশি স্টেবল হয়। ওয়ান পজিশন থেকে অ্যাটাক হওয়ার দরুন বেশি বেঞ্জিনয়েড রিং আছে এমন রেজোনেন্স স্ট্রাকচার আছে বলে ওয়ান পজিশন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান পজিশন 2 ইন ন্যাপথালিন। এটি ভালোভাবে মনে রাখো, এটা আমাদের এক্ষুনি কাজে লাগবে। রেজোনেন্স স্ট্রাকচার যদি ড্র করতে অসুবিধা হচ্ছে, কনফিউজড হচ্ছ, বারবার বলবো রেজোনেন্স ছাড়া কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে এক পাও এগোনো যাবে না, বিশেষ করে অ্যারোমেটিক কম্পাউন্ডসে। তাই রেজোনেন্সের ক্লাসগুলি ভালোভাবে আবার করে এসো। রেজোনেন্স পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, যেন রেজোনেন্সে তোমাদের কোনো সমস্যা না থাকে। এবার দেখো ন্যাপথালিন দুটোই বেঞ্জিন রিং ফিউজড। This pi bond is common to both rings. যদি ওয়ান পজিশন সেখানে একটা OH গ্রুপ প্রেজেন্ট থাকে তাকে আমরা বলি ওয়ান ন্যাপথল। ন্যাপথালিন সঙ্গে বন্ড OH গ্রুপ ন্যাপথল, ওয়ানে রেখেছি তাই ওয়ান ন্যাপথল। এরই আরেক নাম আলফা ন্যাপথল। স্ট্রাকচারটিকে ড্র করে প্র্যাকটিস করে নাও। ওয়ান পজিশনটাই আলফা পজিশন, আমরা লিখেছি ওয়ান অর আলফা, তাই কম্পাউন্ডটির নাম ওয়ান ন্যাপথল অর আলফা ন্যাপথল। আবার যদি ন্যাপথালিনের টু পজিশনে একটি OH গ্রুপ প্রেজেন্ট থাকে, টু পজিশনে আরেক নাম বিটা, সেই হিসাবে কম্পাউন্ডটির নাম টু ন্যাপথল और बीटा ন্যাপথল। আর কোনো ইউনিক পজিশন নেই OH কে প্লেস করার, কারণ যদি আমরা এই বরাবর অ্যাক্সিস পাস করিয়ে 180 রোটেট করাই এখানে আসবে, আবার এই অ্যাক্সিস পাস করিয়ে 180 রোটেট করাই সেটা এখানে আসবে, সেটাকে আবার এখানে নিয়ে যাওয়া যাবে। সেটা তোমরা তো বুঝেই গেছো। দুটি ইউনিক পজিশন 1 এন্ড 2, 1 এ OH 1 ন্যাপথল আর আলফা ন্যাপথল, 2 তে OH 2 ন্যাপথল আর বিটা ন্যাপথল। দুটি কম্পাউন্ডকে ভালো করে চিনে নাও। এদের সাথে আমরা বেঞ্জিন ডায়াজোনাল ক্লোরাইডের কাপলিং রিঅ্যাকশন করব। আর মেকানিজম আমরা করব না, মেকানিজমটা কেমন হতে পারে সেটা আমরা ফেনলের সঙ্গে রিঅ্যাকশনে দেখে এলাম। যথেষ্ট টাইম পেরিয়ে গেছে, এমনিতেও মনে হয় না আমি ক্লাসটাকে অর্থাৎ কাপলিং রিঅ্যাকশনটাকে আজ আর শেষ করতে পারবো, তবু চেষ্টা করা যাক যত তাড়াতাড়ি হয়। প্রথমে আমরা রিঅ্যাক্ট করাবো আলফা ন্যাপথলের সাথে বা ওয়ান ন্যাপথলের সাথে। ওয়ান ন্যাপথল বা আলফা ন্যাপথল, এখানে আমরা লিখেই রাখলাম ওয়ান পজিশন। তার সাথে দিলাম বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, মিডিয়ামে যথারীতি ডাইলিউট NaOH, pH 9 to 10, টেম্পারেচার লো। প্যারা পজিশন যেমন আমরা ফেনলে করেছিলাম এখানেও তাই করব। অর্থ পজিশনে যদি আমরা সাবস্টিটিউশন করি সেটাতে স্টেরিক ক্রাউডিং আসবে দুটি গ্রুপের মধ্যে, তাই প্যারা পজিশন যখন ফাঁকা আছে, প্যারা পজিশনে যখন আমার হাইড্রোজেনটা প্রেজেন্ট আছে, আমরা এই হাইড্রোজেনটিকে রিপ্লেস করে এই ইলেকট্রোলাইটটিকে অ্যাড করব, যেমন আমরা ফেনলে করলাম। তোমরা এই দিকটাকে না দেখে লিখে শুধু ফেনল দেখতে পাচ্ছ, ফেনলে যা করেছিলাম আমরা তাই করব। তাহলে প্রথমে করব OH এর জায়গায় ONA, দুটি রিং আমরা ফিউজ করলাম। OH এর জায়গায় O এর সাথে Na আসবে কারণ মিডিয়াম বেসিক। প্যারা পজিশনে আমরা ইলেকট্রোফাইলকে অ্যাড করব। ইলেকট্রোফাইলকে আমরা একবার এখানে লিখে রাখি N ট্রিপল বন্ড N বেনজিন রিং, যেখানে এই নাইট্রোজেন প্লাস। আমাদের কাজ টার্মিনাল নাইট্রোজেনের সাথে বন্ড করে পাই বন্ডটি ইলেকট্রনগুলি নাইট্রোজেনকে দিয়ে দেওয়া। যা দেখছি সেটা বুঝলাম যদি, তাহলে প্লাস চার্জ আর রইল না, একটা পাই বন্ড রইল না, N ডাবল বন্ড আমরা করে দেব। দিস ইজ আওয়ার প্রোডাক্ট। এর কালার তোমরা অরেঞ্জ ডাইও লিখতে পারো, রেডিশ অরেঞ্জ ডাই লিখতে পারো বা রেড ডাই লিখতে পারো। কালারগুলো অরেঞ্জ টু রেড এর মধ্যেই থাকে, একটা কোনো কালার তোমরা লিখবে। হয়ে গেল।
এবার আমরা নেব বিটা ন্যাপথলের সাথে রিঅ্যাকশন। আমরা এটাকেই একটু মডিফাই করে দিই। 2 পজিশনে OH দাও, কম্পাউন্ডটি হয়ে গেল বিটা ন্যাপথল। কন্ডিশন সেম, প্রোডাক্ট আমাদেরকে দেখতে হবে। তাহলে OH এর রেসপেক্টে দুটি অর্থ পজিশন, একটা এইটা একটা এইটা। এই কার্বনটিও এর পাশের কার্বন, এই কার্বনটিও এর পাশের কার্বন, তাহলে দুটোই অর্থ পজিশন। কোনটা মোর রিঅ্যাক্টিভ আগেই শিখে গেছি, পজিশন 1 ইজ মোর রিঅ্যাক্টিভ। এই পজিশনটাকে ভাবতে গেলে সেটা পজিশন 2 দাঁড়াবে। সিমেট্রি এলিমেন্টগুলোকে যদি চালাই তাহলে এটা পজিশন 2 দাঁড়াবে, এটা 1 এটা 2। তাহলে এই অর্থ পজিশনটা মোর রিঅ্যাক্টিভ, কারণ আমরা জানি এখানে যদি ইলেকট্রোফাইল অ্যাড হয় যে কার্বোক্যাটায়নটা প্রোডিউস হবে সেখানে বেনজিনয়েড স্ট্রাকচার বেশি থাকবে। তাহলে এই অর্থ পজিশনটিকে এবার ভুলে যাও, মাথায় রাখো এই অর্থ পজিশনটি। তোমরা বলে অর্থ আমি মাথায় রাখবো কেন, আমার তো ইলেকট্রোফাইল অ্যাড হবে প্যারাতে, প্যারা পজিশন ব্লক হয়ে আছে। দেখো ওই যে কার্বনে আছে তার রেসপেক্টে এইটি হলো প্যারা পজিশন। প্যারা পজিশনে কোনো হাইড্রোজেন নেই, প্যারা পজিশনে বন্ডগুলো শুধুই কার্বনের সাথে। তোমরা 4টে বন্ড দেখতে পাচ্ছ। তাহলে প্যারা পজিশনে যখন কোনো হাইড্রোজেন নেই তাহলে সেখানে সাবস্টিটিউশন হবে না, কারণ হাইড্রোজেনটাই তো রিপ্লেস হয় ইলেকট্রোফাইল দিয়ে, না তো অ্যারোমেটিসিটিটা ফেরত আসবে কি করে। তাহলে যেহেতু প্যারা পজিশনে ব্লক, প্যারা পজিশনে জায়গা নেই, তাই আমরা এই অর্থ পজিশনে ইলেকট্রোফাইলকে অ্যাড করব। ফিউজ রিংটা ড্র করি। OH বেস মিডিয়াম হয়ে গেল ONA। এখানে আমরা ইলেকট্রোফাইলকে অ্যাড করব বলে এখানে একবার ইলেকট্রোফাইলটাকে ড্র করলাম। ইলেকট্রোফাইলকে বেনজিন ডায়াজোনিয়াম আয়ন। এই পজিশনের সঙ্গে টার্মিনাল নাইট্রোজেনের বন্ড করব, পাই বন্ড N কে দিয়ে দেব। রেজাল্ট কি দাঁড়ালো, পাই বন্ড থাকলো না, নাইট্রোজেনের প্লাস চার্জও আর থাকলো না, অ্যাজো গ্রুপে কনভার্ট করব। বারবার বলে দিচ্ছি ডাবল বন্ড করে দেবো, ট্রিপল বন্ড রেখে দিও না, কারো ভ্যালেন্সি ঠিকঠাক থাকবে না। এই হয়ে গেল আমাদের প্রোডাক্ট। when beta naphthol reacts with benzene diazonium chloride at cold condition in dilute base medium, এই হয়ে গেল phenols and naphthols এর সঙ্গে রিঅ্যাকশন। একইভাবে এবার আমরা আসবো কিছু অ্যারোমেটিক অ্যামিনদের সঙ্গে রিঅ্যাকশন। কারণ নাইট্রোজেনের লোন পেয়ার প্রেজেন্ট থাকায় সেখানেও কিন্তু রিং হাইলি রিঅ্যাক্টিভ, কারণ নাইট্রোজেনের লোন পেয়ার রিংয়ে রেজোনেন্স করে। অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন অ্যানিলিন নেওয়া হলো, তার সাথে দেওয়া হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। মিডিয়াম থাকবে মাইল্ড অ্যাসিডিক মিডিয়াম, পিএইচ মেইনটেইন করতে হবে অ্যারাউন্ড 4 to 5। তাহলে এখানে খেয়াল করো মিডিয়ামটাকে কিন্তু আমরা অ্যাসিডিক রাখছি, মিডিয়ামটাকে আমরা এখন আর বেসিক রাখিনি। ফেনল বা ন্যাপথলগুলোর ক্ষেত্রে বেসিক মিডিয়াম ছিল। অ্যানিলিন বা অ্যারোমেটিক অ্যামিন আমরা যতগুলি এক্সাম্পল পর করব সেখানে কিন্তু অ্যাসিডিক মিডিয়াম আমরা মেইনটেইন করব, এটা আমাদের যেন মাথায় থাকে। এখন এই পিএইচটা আমরা অ্যাসিড ইউজ করেও মেইনটেইন করতে পারি, বা কোনো অ্যাসিডের জায়গায় কোনো অ্যাসিডিক বাফার ইউজ করতে পারি। বাফার ইউজ করাটা বেটার, কারণ বাফার পিএইচ কে কনস্ট্যান্ট রাখে। অ্যাসিডিক বাফারের এক্সাম্পলের মধ্যে থাকছে অ্যাসিটিক অ্যাসিড এন্ড সোডিয়াম অ্যাসিটেট বাফার CH3COONA। এই হয়ে গেল কন্ডিশন। রেজাল্ট বলার আগে আমি তোমাদেরকে বলবো একটু মনে করে নাও আমাদের যে ডায়াজোনিয়াম সল্টসের প্রথম ক্লাসটা, যেটাই আমরা ডায়াজোনিয়াম সল্ট তৈরি করেছি, সেখানে আমরা ডিসকাস করেছিলাম যে মিডিয়ামে HCl এক্সেস থাকা জরুরি, মিডিয়াম অ্যাসিডিক থাকা জরুরি। কেন?
কারণ আমরা বলেছিলাম যে যেহেতু অ্যানিলিন ইউজ করেই আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করি, তোমাদের নিশ্চয়ই মনে পড়েছে, যদি না মনে পড়েছে একবার একটুখানি দেখে এসো। আমরা অ্যানিলিন ইউজ করেই কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করি। যদি মিডিয়ামে অ্যানিলিন এক্সেস থেকে যায় তাহলে অ্যানিলিনের লোন পেয়ার, নাইট্রোজেনের যে লোন পেয়ার, কোন নাইট্রোজেনের এক্সেস অ্যানিলিন, যে অ্যানিলিন ডায়াজোনিয়াম সল্টে কনভার্ট হয়নি, সেই এক্সেস অ্যানিলিনের লোন পেয়ার নিউক্লিওফাইল হিসাবে প্রোডিউসড ডায়াজোনিয়াম আয়নকে অ্যাটাক করতে পারে। এইটা আমরা সেখানে দেখেছিলাম। প্রোডাক্ট কি হয়েছিল? রিং লোন পেয়ার অ্যাটাক হলো বলে একটা এইচ কমে যাবে, NH, N ডাবল বন্ডেড রিং, এইটা একটা ইয়েলো ডাই। এই কম্পাউন্ডটি ফর্ম হয়ে যে আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইডটা প্রোডিউস করলাম সেটা ডিস্ট্রয় হয়ে যাওয়ার পসিবিলিটি ছিল, তাই আমরা মিডিয়ামকে এক্সেস অ্যাসিডিক করেছিলাম, বেশি HCl রেখেছিলাম, যাতে নাইট্রোজেনটা H+ কে ক্যাপচার করে প্লাস হয়ে যায়, তাহলে আর এই অ্যাটাকটা পসিবল হবে না। এটি নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে। সেই হিসাবে আমরা এই যে ব্যবস্থাটি নিয়েছি, অর্থাৎ অ্যানিলিনের সাথে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এইটা একটা প্রোডাক্টের সম্ভাবনা বা পসিবিলিটি। এবার যদি আমরা একে একটু হিট করি বা যদি অ্যাসিডিটিটাকে একটু বাড়াই, তাহলে এ নিজেকে রিঅ্যারেঞ্জ করে, অ্যান্ড রিঅ্যারেঞ্জ করে আমরা ফাইনালি পাই অ্যানিলিন, যার প্যারা পজিশনে এইটা। আমরা সেখানে কিন্তু ডিসকাশনটা এখানেই থামিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের উদ্দেশ্য ছিল এটা দেখানো যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যে প্রোডিউস হলো তার অ্যাটাক হয়ে যাওয়ার চান্স আছে, তাই আমরা ওখানেই থেমে গেছিলাম। আর যখন অ্যানিলিনের সঙ্গে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশন স্পেশালি আমরা করছি, তখন আমরা বলছি এটা তো হয়। এবার যদি আমরা একটু হিট দিই বা মিডিয়ামে যদি অ্যাসিড এক্সেস থাকে, তাহলে এই কম্পাউন্ডটি থেকে আমরা এটা পাই। বলো, তোমরা বলবে স্যার তাহলে আমরা প্রোডাক্ট কোনটা লিখব? আমরা এটা প্রোডাক্ট লিখব না আমরা এইটা প্রোডাক্ট লিখব? সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে যখন তোমাকে স্পেশালি অ্যানিলিন এন্ড বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়ে এভাবে প্রোডাক্ট চেয়েছে, আমরা কিন্তু যথারীতি ফেনলিক সিস্টেমে যেমন দেখলাম তেমনই অ্যানিলিনেরও প্যারা পজিশন থেকে একে অ্যাটাক করাবো। সেই ব্যাপারটা একই, লোন পেয়ারগুলোকে ইউজ করে তোমরা এই রেজোনেন্স স্ট্রাকচারটা ভাবো, সেটা দিয়ে অ্যাটাক করাও, ব্যাপারটা সেই একই, মেকানিজম উইল রিমেইন সেম, এন্ড আমরা প্যারা পজিশন থেকেই অ্যাটাক দেখাবো। তাহলে রিং NH2, লোন পেয়ার রেজোনেন্স করে রিং এ যাচ্ছে, রিং এর অর্থো এন্ড প্যারা পজিশন ইলেকট্রন রিচ, অর্থো পজিশন থেকে অ্যাটাক হলে স্টেরিক ক্রাউডিং এর পসিবিলিটি ইন দা প্রোডাক্ট, তাই প্যারা পজিশনে আমরা ডায়াজোনিয়াম আয়নকে অ্যাড করব, যেমন ভাবে আমরা বারবার করছি আজকে। এই আমাদের ডায়াজোনিয়াম আয়ন, আমরা কার্বন নাইট্রোজেন বন্ড করে পাই বন্ডটা নাইট্রোজেনকে দিয়ে দেব। রেজাল্ট প্লাস চার্জ থাকলো না, কারণ নাইট্রোজেন ইলেকট্রন পেয়ে গেছে। এই কম্পাউন্ডটির নাম ডায়াজো গ্রুপের যে ফিনাইল রিং তার রেসপেক্টে প্যারাতে NH2, তাই আমরা বলছি প্যারা অ্যামিনো অ্যাজো বেনজিন, আমরা এটাকেই প্রোডাক্ট ধরব। কিন্তু যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে ডায়াজোনিয়াম ক্লোরাইডের প্রিপারেশনের সময়, এখানে প্লাস চার্জ হবে, নাইট্রোজেনের ভ্যালেন্সি 4 হয়ে আছে, ডায়াজোনিয়াম ক্লোরাইডের প্রিপারেশনের সময় মিডিয়ামে HCl এক্সেস রাখা হয় কেন, তখন কিন্তু আমরা লোন পেয়ার দিয়ে অ্যাটাক করে এই প্রোডাক্টটি দেখাবো। তখন আমরা এটাই শুধু ড্র করে দেবো, এটা বোঝানোর জন্য যে ডায়াজোনিয়াম আয়ন রিঅ্যাক্ট করে যাওয়ার চান্স আছে উইথ এক্সেস অ্যানিলিন। আচ্ছা, এমন কোন একটা কোশ্চেন এলো যেখানে এই কম্পাউন্ডটাকে হিট দেওয়া হলো, প্রোডাক্ট জিজ্ঞাসা করা হলো, তোমরা তখন এই পোরশনটাকে
প্যারাতে মাইগ্রেট করাবে। বলে মাইগ্রেট করাবো বলতে তার মেকানিজম কি? মেকানিজমটা ভেরি ইজি। আমি তো বললামই যে মিডিয়ামে আমরা একটু এক্সেস অ্যাসিড দেব এন্ড হিট করব। তাহলে আমি যে এক্সেস H+ দিলাম, এই লোন পেয়ার সেই H+ কে অ্যাটাক করবে। আমি আর সব স্ট্রাকচার ড্র করছি না, তোমরা একটু ভেবে নাও। H+ কে অ্যাটাক করলো, তাতে একটা H বেড়ে গিয়ে নাইট্রোজেন প্লাস হলো, এখান থেকে ইলেকট্রন নাইট্রোজেন নিয়ে নিল, দেখো NH2 ফ্রি হয়ে গেল, রিং বন্ড NH2 and N double bond in ring. This nitrogen electron loss করার জন্য প্লাস। তাহলে দেখো আবার বেনজিন ডায়াজোনিয়াম আয়ন ফেরত চলে এলো। এবার তুমি এই রেজোনেন্সটা ইউজ করে প্যারা থেকে অ্যাটাক করিয়ে দাও, এইটুকুই ব্যাপার। তাহলে যদি এই কম্পাউন্ডটা, যেটাকে আমরা বলছি ডায়াজো অ্যামিনো বেনজিন, এটার নাম ডায়াজো অ্যামিনো বেনজিন, সেই কম্পাউন্ডটাকে আমরা রিঅ্যারেঞ্জ করাবো এইটাতে, যার নাম আমরা এখানে লিখে রেখেছি। তাহলে যা আমাদের এখন ডিসকাশন হচ্ছে সেটার বিচারে আমরা যেটাকে প্রোডাক্ট লিখবো তাকে আমরা বক্স করে দিলাম। তাহলে অ্যানিলিনের সাথে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশনে প্যারা পজিশনে আমরা ইলেকট্রোফাইলকে ইন্ট্রোডিউস করে দেব। মনে রাখবো মিডিয়াম যেন অ্যাসিডিক হয়, তার জন্য আমরা কোনো বাফারও ইউজ করতে পারি, যেটা অ্যাসিডিক বাফার হবে, যে পিএইচটাকে এই রেঞ্জে মেইনটেইন করবে, সেটা হলো অ্যাসিটিক অ্যাসিড এন্ড সোডিয়াম অ্যাসিডের বাফার। আমি জানি বা বুঝতেও পারছি যে সময় অনেকটা হয়ে গেল বলে তোমাদের ধৈর্য বোধহয় শেষ হয়ে আসছে। পজ করে দাও, এখানে পজ করে দাও, খানিকক্ষণ রেস্ট নাও, বা আজকে ছেড়েই দাও, কালকে আবার বাকিটুকু শিখে শেষ করো। আসলে আর অল্পই বাকি, তো তার জন্য আরেকটা সেপারেট ক্লাস অ্যারেঞ্জ করার কোনো মানে হয় না, তাই আমরা শেষ আজই করে দেব। এবার আমরা আসছি একটি অ্যারোমেটিক সেকেন্ডারি NHCH3, দুটি হাতে দুটি ভ্যালেন্সিতে কার্বন, তাই আমরা বলছি সেকেন্ডারি। এখানেও N থেকে অ্যাটাক হতেই পারে। আচ্ছা, সঙ্গে দিলাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, যথারীতি pH 4 to 5, তার জন্য অ্যাসিটিক অ্যাসিড এন্ড সোডিয়াম অ্যাসিডের বাফার, বা আমরা সেরকম ভাবে ডাইলিউট HCl রাখতে পারি যেন pH-টা এখানে মেইনটেইন হয়। টেম্পারেচার লো, টেম্পারেচার বারবার কেন লো রাখছি বুঝতেই পারছো, যাতে ডায়াজোনিয়াম সল্ট ব্রেক না করে যায়। ডায়াজোনিয়াম সল্টকে স্টেবল রাখার জন্যই আমরা রাখছি বারবার টেম্পারেচার লো। তাহলে এখানেও দেখো নাইট্রোজেনের লোন পেয়ার অ্যাটাকের পসিবিলিটি রয়েই গেল, কারণ ধীরে ধীরে বলি, এটা ডায়াজোনিয়াম আয়ন, লোন পেয়ার অ্যাটাক হলো ইলেকট্রোফিলিক নাইট্রোজেনে, পাই বন্ড ব্রেকস। লোন পেয়ার অ্যাটাক হলো বলে নাইট্রোজেন হয়ে যাবে প্লাস, প্লাস হলেই একটা H+ ছেড়ে দেবে। যেহেতু ছেড়ে দেওয়ার জন্য H+টা আছে, তাই লোন পেয়ার অ্যাটাকটা হতে পারবে। নিউ বন্ড ফর্ম হবে, NH বন্ড ব্রেক হবে। তাহলে রেজাল্ট হয়ে গেল রিং, দিস রিং বন্ড ইন, এই হাইড্রোজেনটা নেই, আছে CH3, হাইড্রোজেনটা বেরিয়ে গেছে কেন, বন্ড হয়েছে N এর সাথে, তাই ডাবল বন্ড ইন রিং। এটা একটা পসিবিলিটি, এটা একটা প্রোডাক্ট, মনে রাখো। এবার যদি pH একটু আরো লো থাকে, H+ একটু বেশি থাকে, এন্ড যদি আমরা একটু হিট করি, এই গ্রুপটাকে আমরা প্যারায় মাইগ্রেট করিয়ে দেবো, প্যারার যে হাইড্রোজেনটা সরবে সেটা N কে দিয়ে দেবো, অর্থাৎ সিম্পলি এই কম্পাউন্ডটার প্যারা পজিশন থেকে অ্যাটাক। তাহলে অনেকবার আমরা প্যারা পজিশনের গ্রুপটাকে ইন্ট্রোডিউস করেছি, এবার আর তেমন ভাবে করছি না, সোজা প্রোডাক্টকে দিচ্ছি NHCH3, প্যারা পজিশনে N ডাবল বন্ড N, not triple bond, double bond and ring. This is another product. এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট।
যদি সিম্পল এইচএস লেভেল কোশ্চেনে এই দুটিকে দিয়ে প্রোডাক্ট চাই আমরা এটাই ড্র করব। আর এই পসিবিলিটিটা আমরা মনে রাখবো যে n লোন পেয়ার অ্যাটাকও করতে পারি যদি H+ একটু কম থাকে এন্ড টেম্পারেচার খুবই লো থাকে। হয়ে গেল। এবার আমরা আসছি একটি 3 ডিগ্রি অ্যামিন NCH3 বেনজিন ডায়াজোনাল ক্লোরাইড কন্ডিশন সেম। তাহলে যথারীতি NCH3 প্যারাতে N ডাবল বন্ডের রিং, এটা একটা প্রোডাক্ট। এইটি তখন আর পসিবল হবে না। কেন হবে না বুঝো? নাইট্রোজেনের দুটোই মিথাইল, তাহলে তিনটি ভ্যালেন্সিতেই কার্বন দেখতে পাচ্ছি। যদি লোন পেয়ার অ্যাটাক করে N+ হয়ে যাবে, আর N+ হয়ে গেলে তার কাছে তো কোনো H+ নেই, মানে হাইড্রোজেন নেই যেটা থেকে সে লোন পেয়ারটা ফেরত নিতে পারবে। প্লাস থেকে নাইট্রোজেন তো স্টেবল হবে না, তাই তখন নাইট্রোজেন সেন্টার থেকে অ্যাটাকের কোনো পসিবিলিটি থাকবে না। কি কারণ? N এর কাছে কোনো হাইড্রোজেন নেই, তাই অ্যাটাক করলেই নাইট্রোজেনকে প্লাস হয়ে থেকে যেতে হবে। দেখে নাও, রিং নাইট্রোজেন, দুটি মিথাইল এন্ড নিউ বন্ড উইথ দিস N, তাহলে N+ হয়ে বসে আছে। এবার কোনো ভ্যালেন্সিতেও তো হাইড্রোজেন নেই, যদি একটা হাইড্রোজেন থেকে যেত তাহলে সেখান থেকে সে লোন পেয়ারটা পেত, কিন্তু সেই হাইড্রোজেন তো নেই। সেই কারণে এখন নাইট্রোজেন অ্যাটাক করতে আর পারবে না, এই পসিবিলিটিটাই থাকবে না। আমরা শুধু এই একটাই পসিবিলিটি পাচ্ছি, প্যারা পজিশনে থেকে ইলেকট্রোফাইলকে অ্যাটাক। বোঝা গেল আশা করি? এই হয়ে গেল কাপলিং রিঅ্যাকশন গুলো। এই যত আমরা অ্যাজো কম্পাউন্ড ড্র করছি, এই যে অ্যাজো গ্রুপ, সবই অরেঞ্জ, রেড আর ইয়েলো কালার কম্পাউন্ড। অ্যারোমেটিক অ্যামিন থেকে যে আমরা ডাইগুলো তৈরি করছি, যে অ্যাজো কম্পাউন্ড গুলো তৈরি করছি, সেগুলো ইউজুয়ালি ইয়েলো হয় আর ডিপ ইয়েলো, যেটাকে অরেঞ্জ বলতে পারি। আর ফেনলিক OH ইউজ করে আমরা যে কম্পাউন্ড গুলো তৈরি করছিলাম, ফেনল বা ন্যাপথল গুলো দিয়ে, সেগুলো ইউজুয়ালি অরেঞ্জ আর রেড কালারের হয়। এই হয়ে গেল কাপলিং রিঅ্যাকশন। এবার আমাদের লাস্ট একটি কোশ্চেনের অ্যান্সার পাওয়া বাকি, যে যখন আমরা ফেনলিক সিস্টেম থেকে অ্যাটাক করছিলাম, এইটা আর ন্যাপথলস ইউজ করছিলাম, আলফা ন্যাপথল আর বিটা ন্যাপথল, আমি এভাবে ওইচ লিখে দিলাম, অর্থাৎ ওইচটা 1 এও থাকতে পারে তাহলে আলফা ন্যাপথল, 2 তেও থাকতে পারে তাহলে বিটা ন্যাপথল। এদের ক্ষেত্রে আমরা মিডিয়ামটাকে বেসিক রাখছিলাম। কেন? মিডিয়াম বেসিক হলে সুবিধা কি? ফেনলের যখন আমরা রেজোনেন্ট স্ট্রাকচার দেখছি, বা ন্যাপথলগুলোরই যখন আমরা রেজোনেন্ট স্ট্রাকচার দেখছি, তখন রেজোনেন্ট স্ট্রাকচার ড্র করলেই অক্সিজেনটা হয়ে যাবে প্লাস। দেখে নাও, লোন পেয়ার নেমেছে বলে অক্সিজেন প্লাস, এই হয়ে গেল আমাদের রেজোনেন্ট স্ট্রাকচার। এখন পজিটিভলি চার্জড অক্সিজেন জিনিসটা স্টেবল নয়। মিডিয়াম বেসিক হলে কি হবে? OH মাইনাস H+ টাকে সরিয়ে নিয়ে ফেনক্সাইড আয়ন তৈরি করবে। ফেনক্সাইড আয়নের যে রেজোনেন্ট স্ট্রাকচার, সেখানে তো আর অক্সিজেন প্লাস নয়, অক্সিজেন তো ইলেকট্রন দিয়ে নিউট্রাল। তাহলে আমরা বলবো ফেনক্সাইডের O- ইজ এ বেটার ইলেকট্রন ডোনার। তাহলে রিং ভালো রকম ইলেকট্রন রিচ হতে পারছে দেন ফেনল। তাই ফেনক্সাইড যেন পাই, তার জন্য মিডিয়ামকে বেসিক রাখছি। তাহলে বলে pH স্যার 9 to 10 কেন মেইনটেইন করতে হবে? pH একটু খুব বেশি হলে, ধরুন আরো বেশি pH 12 13 এরকম জায়গায় চলে গেছে, তাহলে কি প্রবলেম? pH বেশি হলে কি প্রবলেম সেটা আমরা লাস্ট ক্লাসে একবার দেখেছি, আরেকবার দেখলেই মনে পড়ে যাবে। যদি OH মাইনাস কনসেন্ট্রেশন বেশি থাকে, তাহলে আমাদের যে ডায়াজোনিয়াম আয়ন, যে ইলেকট্রোফাইল, OH মাইনাস মিডিয়ামে এক্সেস থাকায় সেই OH মাইনাসই অ্যাটাক করে দেয় অন ইলেকট্রোফিলিক নাইট্রোজেন। রেজাল্ট হয়ে যাচ্ছে দিস কম্পাউন্ড, যেটাকে আমরা একটা মেকানিজমের মাঝখানে দেখেছি। তোমাদেরকে মনে করিয়ে দিই, গম্বার্ড রিঅ্যাকশনের মেকানিজমটি আরেকবার দেখো।
গম্বার্ড রিঅ্যাকশনের মেকানিজমে কিন্তু OH মাইনাস অ্যাটাক করেছিল ইলেকট্রোফিলিক নাইট্রোজেনে। তাহলে যদি OH মাইনাস এই নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করে দেয় তাহলে আর ফেনক্সাইড আয়ন কি করে অ্যাটাক করবে? ফেনক্সাইড আয়ন যদি অ্যাটাক করতে না পারে তারা পজিশন থেকে তাহলে আর ডাইটাই তৈরি হবে না। তাই OH মাইনাস থাকা ভালো, থাকলে আমরা ফেনলটাকে ফেনক্সাইডে কনভার্ট করতে পারছি, ফেনলকে OH মাইনাস মিডিয়ামে ফেনক্সাইডে কনভার্ট করতে পারছি, আমরা মোর রিঅ্যাক্টিভ রিং পাচ্ছি কারণ রেজোনেন্সটা বেশি ফেভারেবল হচ্ছে। কিন্তু খুব বেশি OH মাইনাস থাকলে আবার এই সমস্যাটিও আছে, ইলেকট্রোফাইল OH মাইনাস সাথে রিঅ্যাক্ট করে বসে থাকবে। তাই পিএইচটাকে একটা অপটিমাম লেভেলে 9 to 10 মেইনটেইন করেই আমরা দেখেছি রিঅ্যাকশনটা সবচেয়ে বেস্ট হচ্ছে। তাই আমরা ইউজুয়ালি কোনো বেসিক বাফার ইউজ করেই পিএইচটাকে 9 to 10 মেইনটেইন করার চেষ্টা করি। তাহলে ফেনল বা ন্যাপথলগুলোর ক্ষেত্রে কেন বেস মিডিয়াম ইউজ করা হয় বুঝলাম, আবার সেটা হাইলি বেসিক হয়ে গেলে কি প্রবলেম সেটাও বুঝলাম, একটা অপটিমাম পিএইচ 9 to 10 মেইনটেইন করাই ভালো সেটাও বুঝলাম। এবারে প্রশ্ন হচ্ছে অ্যামিনগুলোর ক্ষেত্রে, যেমন আমরা সিম্পলি অ্যানিলিন নিয়েই ভাবি বোঝার সুবিধার জন্য, এটা আমরা অ্যানিলিনের রিঅ্যাকশনে কনভার্ট করে দিলাম। দেখো এক্ষেত্রে পিএইচ অ্যাসিডিকে রাখার প্রয়োজন হচ্ছে কেন, তাও আবার বাফার ইউজ করে এই পিএইচটাই মেইনটেইন করার চেষ্টা করা হচ্ছে কেন, এই হলো কোশ্চেন। পিএইচ যদি অ্যাসিডিক হয় অর্থাৎ H+ যদি মিডিয়ামে বেশি থাকে তাহলে নাইট্রোজেনের প্রোটনেশন হবে, কারণ নাইট্রোজেন বেস। নাইট্রোজেনের প্রোটনেশন যেই না হয়ে যাবে N+ হয়ে গেল, তাহলে N তো লোন পেয়ার অ্যাটাক করতে পারবেই না, উপরন্তু নাইট্রোজেন এখন ইলেকট্রন অ্যাট্রাক্টিং গ্রুপ, কারণ পজিটিভ চার্জ আছে, অ্যাট্রাক্টিং গ্রুপ হলে রিংয়ে ইলেকট্রন ডেনসিটি কমে যাবে। ইলেকট্রন ডেনসিটি যেই না কমে যাবে সেই না রিং লেস রিঅ্যাক্টিভ হয়ে যাবে। রিংয়ে যদি ইলেকট্রন ডেনসিটি কমে যায় তাহলে রিং ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে কি করে? তাই হাই পিএইচ কখনোই অ্যাকসেপ্টেবল নয়। পিএইচ একটা অপটিমাম লেভেলে মেইনটেইন করাটাই সবচাইতে অ্যাকসেপ্টেবল। তোমরা যখন বলবে স্যার তাহলে পিএইচটা বেস মিডিয়ামে রাখুন, বেসিক হলে তো অ্যানিলিন ফ্রি থাকবে, আমরা তো আগেই বললাম মিডিয়াম যদি বেসিক হয়ে যায় তাহলে আমাদের এই যে ডায়াজোনিয়াম আয়ন সেই মিডিয়ামের বেস দিয়ে অ্যাটাক হয়ে যাওয়ার পসিবিলিটি চলে আসে। সেই কারণে না বেসিক মিডিয়াম না হাইলি অ্যাসিডিক মিডিয়াম কোনোটাই আমাদের রাখা চলে না। আশা করি বুঝতে পেরেছি আমরা যে কোন ক্ষেত্রে আমরা পিএইচ কত মেইনটেইন করছি এন্ড কেন। এই হয়ে গেল কাপলিং রিঅ্যাকশনগুলো। মোটামুটি ভাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের যত রিঅ্যাকশন বা ডায়াজোনিয়াম সল্টসের রিঅ্যাকশন কথাটা একই। আমরা তো আগেই দেখেছি যে অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম সল্টদের রিঅ্যাকশন কিছু নেই, শুধুমাত্র সোজাসুজি অ্যালকোহলে কনভার্ট হয়ে যায়। তো সেই হিসাবে ডায়াজোনিয়াম সল্টের রিঅ্যাকশন বলতে তো আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশনই বুঝি। সেগুলি মোটামুটি সবই শেষ হলো। এর একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে আর একটুখানি আমাদেরকে ধৈর্য রাখতে হবে, সেটা হলো যেহেতু ডায়াজোনিয়াম সল্টের প্রিপারেশনের জন্য কোনো অ্যারোমেটিক অ্যামিন লাগে, দেখো আমরা অ্যারোমেটিক অ্যামিন হিসাবে অ্যানিলিন লিখেছি, অন্য কোনো অ্যারোমেটিক অ্যামিন যেহেতু লাগে যা থেকে আমরা ডায়াজোনিয়াম সল্টটা প্রিপেয়ার করি এই কন্ডিশন অ্যাপ্লাই করে, আবার এই যে ডায়াজোনিয়াম সল্ট প্রডিউস হলো এই যেহেতু ফেনল আর যে আমাদের ন্যাপথলগুলো এদের সাথে রিঅ্যাক্ট করে যেহেতু আমাদেরকে রেড অর অরেঞ্জ ডাই দেয়, তাহলে আমরা একটা ভিজুয়াল চেঞ্জ পাচ্ছি। আর আমরা সেন্সিবল চেঞ্জ যে রিঅ্যাকশনগুলোতেই পাই সেগুলোকে আমরা আইডেন্টিফিকেশনের প্রসেস হিসাবে ব্যবহার করি। তাহলে তোমাকে কেউ যদি বলে অ্যারোমেটিক অ্যামিনের একটা আইডেন্টিফিকেশনের টেস্ট বলো, আমরা লিখি একটু আইডেন্টিফিকেশন টেস্ট অফ অ্যারোমেটিক অ্যামিনস।
আমরা কি এই পুরো প্রসেসটা বলতে পারি না? পারি। যেমন ধরো তোমাকে একটা অ্যারোমেটিক অ্যামিন তোমাকে স্যার দিলেন, তুমি জানো না সেটা অ্যারোমেটিক অ্যামিন, টেস্ট টিউবে লেখা আছে এ, নিয়ে স্যার বললেন দেখিয়ে দাও এই কম্পাউন্ড এ একটা অ্যারোমেটিক অ্যামিন, তার জন্য যা যা চাই তুমি নিয়ে নাও। তুমি কি বলবে? স্যার এক কাজ করুন, আমাকে NaNO2 দিন, ডাইলিউট HCl দিন, কিছু আইস কিউব দিন, ফেনল দিন এন্ড ডাইলিউট NaOH দিন। এখানে যা যা জিনিসের উপর টিক দেওয়া আছে এগুলো সব তুমি নিয়ে, যে কম্পাউন্ডটা তোমার কাছে আননোন তাতে এই পুরো কন্ডিশনটা অ্যাপ্লাই করলে যা প্রডিউস হলো তাতে NaOH এ ডিসলভ ফেনল অ্যাড করে দিলে তুমি তো চেঞ্জ পেয়ে গেলে। তুমি কি বললে যে স্যার ফেনল যেহেতু আমার কাছে নোন, ফেনলের সাথে এই ডাই তৈরি করতে পারবে অবশ্যই কোনো ডায়াজোনিয়াম সল্ট, এন্ড ডায়াজোনিয়াম সল্ট আসবে অবশ্যই কোনো অ্যারোমেটিক অ্যামিন থেকে, সেই হিসাবে স্যার এ একটা অ্যারোমেটিক অ্যামিন। আবার বলি, ডাই যখনই পেয়ে গেলে ফেনল ইউজ করি, তুমি বলবে স্যার অবশ্যই কোনো ডায়াজোনিয়াম সল্ট ছিল যেটা অবশ্যই কোনো অ্যারোমেটিক অ্যামিন থেকে এসেছে, তাই আপনার যে টেস্ট কম্পাউন্ড, যে আননোন কম্পাউন্ড, সেটা একটা অ্যারোমেটিক অ্যামিন। তাই এইভাবে রেড ডাই প্রিপারেশনের মাধ্যমে অ্যারোমেটিক অ্যামিনের যে আইডেন্টিফিকেশন টেস্ট তাকে আমরা বলি রেড ডাই টেস্ট। এটা একটা খুব ইম্পর্টেন্ট টেস্ট অফ অ্যারোমেটিক অ্যামিনস। সেমিস্টার 3 এর স্টুডেন্টরা বলবে স্যার অ্যামিনস আমাদের এখন সিলেবাসে নেই, এখন আমাদের সিলেবাসে আছে অ্যালকোহলস, ফেনলস, ইথার্স পর্যন্ত। ঠিক আছে, সেমিস্টার 3 তে অ্যারোমেটিক অ্যামিন নেই, তোমাকে তোমার আনসার আমি দিচ্ছি। সেমিস্টার 4 এর স্টুডেন্টদের তো আছে, তাহলে তাদের কাছে অ্যারোমেটিক অ্যামিন যেমন অ্যামিলিন এর আইডেন্টিফিকেশন টেস্ট হিসাবে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টেস্ট। এবার সেমিস্টার 3 এর স্টুডেন্টদেরকে আমি আনসারটা দিই। ধরো তোমার কাছে একটা আননোন কম্পাউন্ড স্যার দিয়েছেন যেটা ফেনল, তোমাকে বলেননি ওটা ফেনল, স্যার বললেন যে টেস্ট টিউবে এ লেখা আছে, প্রমাণ করে দাও এটা একটা ফেনলিক OH আছে এমন কম্পাউন্ড, অর্থাৎ ফেনল বা আলকানেথল বা বিটানেথল তার কাছে ফেনলিক OH আছে। ফেনলিক OH কাকে বলে? বেনজিন রিং এর সঙ্গে যখনই ডিরেক্টলি OH বন্ডেড থাকে, সেটা এখানেও আছে সেটা এখানেও আছে, এদেরকে ফেনলিক কম্পাউন্ড বলে। তো তোমাকে স্যার বলেন দেখিয়ে দাও যে তোমাকে যে কম্পাউন্ডটা দিয়েছি সেটা একটা ফেনলিক OH আছে এমন কম্পাউন্ড। তুমি স্যার ঠিক আছে, আমাকে দিন অ্যানিলিন, NaNO2, HCl, কিছু আইস কিউব এন্ড ডাইলিউট NaOH। যে কটি জিনিসের উপর টিক দেওয়া আছে তুমি সেগুলি ল্যাবরেটরি থেকে জোগাড় করলে। অ্যানিলিনকে তুমি নোন হিসাবে নিয়েছো, তাতে এগুলি দিয়ে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করে রাখলে। আননোন কম্পাউন্ডকে ডাইলিউট NaOH এ ডিসলভ করলে, ডিসলভ অবশ্যই হবে, অ্যাসিডিক কম্পাউন্ড বেস সল্ট ফর্ম করে ডিসলভ করে যাবে। তারপর তুমি এই দুটিকে অ্যাড করে দিলে, তুমি রেড ডাই পেয়ে যাবে। তাহলে তুমি কি বলবে? স্যার ডাই পেয়েছি, অ্যানিলিন নোন ছিল, মানে আমি জানি আমার কাছে ডায়াজোনিয়াম সল্ট ছিল, ডায়াজোনিয়াম সল্ট ইউজ করে ডাই দিতে পারে অবশ্যই কোনো ফেনলিক OH আছে এমন কম্পাউন্ড। তাহলে স্যার আপনার গিভেন কম্পাউন্ডে ফেনলিক OH গ্রুপ প্রেজেন্ট। তাহলে সেমিস্টার 3 তে ফেনল তো আছে, তাহলে ফেনলেরও তো আইডেন্টিফিকেশন টেস্ট সেইটাই হলো যেটা রেড ডাই টেস্ট। তার কারণ কি? এরা দুজন ছাড়া তো এই টেস্ট হয় না, ফেনলিক OH আছে এমন কম্পাউন্ডও লাগবে, অ্যারোমেটিক অ্যামিনও লাগবে, তবেই তো আমি ডাইটি পাবো। তাই একই টেস্ট অ্যারোমেটিক অ্যামিনেরও, একই টেস্ট ফেনলিক OH আছে এমন কম্পাউন্ডদেরও, আলফানেথল, বিটানেথল, ফেনল সকলের। যেহেতু এটা উল্টো ভাবে করার মতো, অর্থাৎ এটা যখন আননোন তখন যেভাবে করা, এটা যখন আননোন উল্টো ভাবে করার মতো, তাই ফেনলের আইডেন্টিফিকেশন টেস্টটাকে তুমি রেড ডাই টেস্ট বলতেই পারো, কিন্তু ইউজুয়ালি বলা হয় ব্যাক ডাই টেস্ট। ব্যাক ডাই টেস্ট অর্থাৎ ডাই টেস্টটাই করছো উল্টো দিক দিয়ে। এই হলো কাপলিং রিঅ্যাকশনের একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, আইডেন্টিফিকেশন টেস্ট অফ অ্যারোমেটিক অ্যামিনস অ্যাজ ওয়েল অ্যাজ compounds
ফেনলিক OH গ্রুপ, দুজনেরই আইডেন্টিফিকেশন টেস্ট কে কাপলিং রিঅ্যাকশন। এখানে আমরা আজকের ক্লাস শেষ করলাম। এতক্ষণ ধৈর্য রাখার জন্য, মন দিয়ে জিনিসগুলোকে অবজার্ভ করার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। ভালোভাবে প্র্যাকটিস করব। মেকানিজমটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে রিডাকশন বলো, কাপলিং গুলো বলো, প্রোডাক্টগুলি যেন আমরা অবশ্যই ড্র করতে পারি, অ্যান্ড রেড ডাই টেস্ট অ্যান্ড ব্ল্যাক ডাই টেস্ট যেন আমাদের মনে থাকে। আজকের ক্লাস অর্থাৎ বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বা ডায়াজোনিয়াম সল্টসের যে ক্লাস তা আমাদের শেষ হয়ে গেল।